আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যে আজকে লাইভে দু চারটা তথ্য দেওয়ার কথা, বিষয়টা হলো বর্তমান যে সৌজন্য সেই বিষয়ে। আপনারা জানেন যে গতকালকে একটা আইন হয়েছে, যে আইনটা হলো ইমিগ্রেশন বিষয়ে। সেই ইমিগ্রেশনের সাথে গতকালকে আমরা কিছু কথা বলছিলাম যে শুধু যে ইমিগ্রেশনের আইন তা নয়, একটা বিশাল আইন, 502 পাতায় 250-র উপরে ধারা নিয়ে, তার ভিতরে বিদেশিদের সৌজন্য সংক্রান্ত বিষয় একটা আইন। আমরা আজকে যে আলোচনাটা করব সেই আলোচনাটা হলো কি কি আইন হয়েছে সেইটা। এখনো কিন্তু সেই আইনটার কোনো ডিক্রি কপি বাইর হয় না। আমি ডিক্রি বলতে চাইতেছি, আধা ঘন্টার আগ পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত ছিল না। নামাজ পড়লাম, ইফতার পরে আসলাম, এখন কি সেটা বলতে পারি না, তবে এখনো আসে নাই আমার যতটুকু জানা। আসলে সেখানে সবাই আমরা দেখব কিভাবে হয়। সুতরাং আজকে যে কথাগুলো বলবো সেটা হলো ন্যূনতম একটা ধারণা দেবার জন্য কোনটার উপর হোমস মিনিস্ট্রি এবং কৃষি মন্ত্রণালয় সাথে শ্রম মন্ত্রণালয়, তিনজনে যখন একটা বিষয় আলোচনা করে, সেই আলোচনার থেকে যেই রূপরেখাটা হয় সেই রূপরেখার উপরে ডিক্রি হয়। কিন্তু ডিক্রি যে ওই রূপরেখার উপর হয়েছে এটা আমরা বলতে পারবো না। তবে যে আলোচনাগুলো ছিল, যেই রূপরেখাটা ছিল, সেটা সম্বন্ধে একটা ধারণা দেব যে হয়তো এরকম হইতে পারে। সেটা হয়তো কালকে পরশু বলতে পারবো কি হতে যাচ্ছে। আসি আমরা একটা একটা করে কিছু প্রশ্নের উত্তরে চলে যাই। কারণ আমি লাগারে থাকি, আমি কাগজ পাবো কিনা, অর্থাৎ যারা এজাইলের লাগারে থাকে, অবশ্যই আইনে আপনি কাগজ পাবেন। ছিল জানি না ভাই, কেউ টেলিফোন করেন না। এই মুহূর্তে টেলিফোন করাটা আসলে সকলের জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে, প্লিজ। আর যেহেতু সরাসরি আপনি কি কয় ফেসবুকে কল দিতেছেন, সুতরাং দেখতেছেন এটা লাইভ চলতেছে, আমি অনুরোধ করব এই মুহূর্তে যাতে না হয়। ধন্যবাদ। আমরা বলতেছিলাম লাগারে থাকি, কাগজ পাবে কিনা। অবশ্যই পাবেন। কাগজ কে পাবেন, খুব ভালো করে খেয়াল করেন, কাগজ কে পাবেন? যেই লোক 8 মার্চ 2020-এর পূর্বে ইটালিতে আছে, সেই লোক যদি কোনো মালিকের আন্ডারে কাজ করে থাকে, ডোমেস্টিক অথবা কৃষি, ওই মালিক ঘোষণা দিবে সে পূর্বে কাজ করছে, আমি কন্ট্রাক্ট করতে পারি নাই, সেই কারণে আমি 400 টাকা মুলতা কাফফারা দিলাম, যেটা বুঝে যে একটা অপরাধ করলে যেটা দিতে হয়, সেটা আমি দিলাম। এবং আমি ঘোষণা দিলাম আগামীকালকে থেকে তিনি 2 বছরের জন্য কাজ করবে, 1 বছরের জন্য কাজ করবে, ন্যূনতম 6 মাসের জন্য কাজ করবে। যতদিনের জন্য এই কন্ট্রাক্টটা দেওয়া হবে ওই কয়দিনে সে সৌজন্য পাবে। আবার বলছি, যেই লোক 8 মার্চ 2020-এর পূর্বে আসছে, যেভাবেই আসুক আসছে, সেই লোক কোনো মালিকের আন্ডারে কাজ করছে, সেই কাজের কোয়ালিটি ডোমেস্টিক, কলফ বাদান্তে যেটাকে বলি, প্লাস কৃষি, সেই মালিক ঘোষণা দিবে তিনি আমার আন্ডারে কাজ করছে, আমি ওই সময় কন্ট্রাক্ট করতে পারি নাই যেহেতু তার কাগজ ছিল না, ফলে আমি এই 400 ইউরো পেমেন্ট করলাম এবং আগামীকালকে থেকে সে এত দিনের জন্য কাজ করবে। এই হইল মূল থিম। এবার যারা আমরা প্রথমে আসছি লাগারে, তাহলে আমরা 8 মার্চের আগে আসছি, তাহলে অবশ্যই আমি পাবো। প্রশ্ন, যখন আমাকে প্রশ্ন করা হয় যে ভাই আমি তো লাগারে থাকি, আমি তো কাজ করি নাই, আমি কি পাবো? আমার উত্তর, না, পাবেন না। কে পাবে? যে লাগারে আছেন আবার কাজও করছেন, সে পাবে। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই এইটা না এইটা, আমার সরাসরি উত্তর দিতে হবে আইনগত যেই উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাচ্ছি। এবার আসি, অনেকে বলছে ভাই আমার তো 6 মাসের কাগজ আছে, আমি কি পাবো? অবশ্যই। কারণ ওই 6 মাসের কাগজটা তো কাগজ না, এখানে একটা সমস্যা হয়েছে। অনেক মালিক পক্ষ ইতিমধ্যে তার আইনজীবীর সাথে আলোচনা করছে, আইনজীবীরা নাকি বলছে না সে তো আইনে পড়ে না, তার তো 6 মাসের কাগজ আছে। সাবধান, এটা ভুল ব্যাখ্যা। 6 মাসের যে পাতা কাগজ যাদের এজাইল শিখে আছেন, সেটা কোনো পেপারস না।
যদি ওই অ্যাডভোকেট বা মালিক সেটা বুঝতে না চায়, তাহলে সেই কাগজটা নিয়ে তারে দেখাইবেন। এক জায়গার ভিতরে লেখা আছে সেই কাগজটায়, questo documento valido solo territoriale nazionale। সুতরাং গিয়া বলবেন যেটা শুধুমাত্র একটা প্রভিজোরিয়, অর্থাৎ সাময়িক কন্ট্রোলের জন্য পুলিশ দেয় এই কাগজ, এটা কোনো অরিজিনাল সৌজন্য না। অবশ্যই আপনারা এই নতুন আইনে কাগজ জমা দিবেন। অনেকে প্রশ্ন করছেন, আমার আগে কাগজ ছিল এখন নাই। অবশ্যই আপনি আইনের ভিতরে পড়বেন, আপনি আইনে যাবেন, কন্ডিশন ওই যে কাজ করছেন এবং ভবিষ্যতে কাজ করবেন। অনেকে প্রশ্ন করছেন, ভাই আমি তো এজাইল চাইছি, সেই এজাইলের আমার তো কোর্টে কেস চলতেছে। চলতে দেন, কোর্টের কাজ কোর্টের করতে দেন। আপনার যদি মালিক থাকে, আপনার যদি কাজের কি বলে কন্ট্রাক্ট নিতে পারেন, অবশ্যই আপনি কাগজ জমা দিবেন, পরে কোর্টেরটার সাথে পরে বোঝা যাবে। সুতরাং আমি আবার বলতেছি, বর্তমান আইনটা হইল মাঠে একটা গোলকিপার, আপনি একজন গোলকিপার রাখবেন যাতে গোল না খান, আইনটা হইলো এটা। সুতরাং আপনার এই কাগজ জমা দেওয়ার অর্থ হলো আপনি একটা গোলকিপার রাখলেন, তারপরে মাঠে দৌড়ান, কোর্টেরটা কি হয়েছে না হয়েছে পরেরটা পরে। আপনি যদি এই আইনের ভিতরে না যান, আর যদি পরে কোর্টের থেকে আপনি রিজেক্ট দেয়, তাহলে কিন্তু আপনি আর এটাকে কি বলে কনস্ট্রাকশন করতে পারবেন না। এটা অনেকেই 2012-তে এই ধরনের ভুল করছেন। সুতরাং আমি আবার বলছি, যার যেই অবস্থায় সৌজন্য সংক্রান্ত যে কোনো সমস্যা যদি থাকে, প্রথম আপনি এই কাগজ জমা দিয়ে নেন, পরে ওইটার পিছিয়ে দৌড়েন, কোনো অসুবিধা হবে না। এবার আসি, মামলার রায় পক্ষে আসছে, কোর্টে কেস করছেন, পক্ষে আসছে, কিন্তু আপনার হাতে সৌজন্য নাই বা পুলিশ ফিঙ্গারপ্রিন্ট নেয় নাই, এই জায়গায় আপনি অপেক্ষা করতে পারেন। যদি কোর্ট আপনার পক্ষে রায় দেওয়া থাকে, পুলিশ ফিঙ্গারপ্রিন্ট নেয় নাই লকডাউনের কারণে, অথবা ফিঙ্গারপ্রিন্ট আপনি কাগজ জমা দিয়েছেন, সেটা এখনও আসে নাই, কিন্তু আপনার কাছে যদি কমিশন অথবা কোর্ট আপনার পক্ষে রায় দেওয়া থাকে, এখানে পরামর্শ অবশ্যই আপনি স্টে করবেন। devi aspettare proprio per il rilascio del permesso di soggiorno motivo dal questura, in quanto il tribunale oppure il commissione, se hanno dato una sentenza o un parere favore che noi possiamo rimanere in Italia per motivo questo, allora questo non deve entrare in sanatoria, perché già avete un titolo per rimanere in Italia। আপনাদের যেহেতু সেন্ট্রাল কোর্টের অর্ডার আছে, 2 দিন আগের পর ইনশাল্লাহ সেটা পাবেন। সুতরাং সেই সানাতরিয়া যাওয়ার কোনো দরকার নেই। এবার আসি, যেই কথা সবসময় আমরা মাঝে একটা কথা বলি, সেটা হলো কবরস্থান। আমি কবরস্থানের কথা সবসময় বলবো, যে এই কারণে বলতেছি, আজকে যারা কাগজ পাবেন তারা এখানে ঘর সংসার করবেন, তাদের ফ্যামিলি এখানে আনবেন, আপনাদের ছেলে সন্তান বড় হবে, আমরা তখন বুড়া হব, কখনো আমরা দাদা হয়ে যাব, আপনাদের পোলাপান আইসা হয়তো আমাদেরকে অনেকে দাদাও বলবো, অনেকে হয়তো বড় চাচা বলবো। ওই সময় যেই জিনিসটা দরকার হবে, এখন থেকে সেটার প্রস্তুতি নেওয়া উচিত। যদি সেই প্রস্তুতি না নেওয়া হয়, তাহলে আমরা আমাদের এই প্রজন্ম, দ্বিতীয় তৃতীয় প্রজন্ম মানে ভাষায় থেকে যাব নদীর ভিতরে, কোথায় যাবে আমরা জানি না। সুতরাং আমি হাত জোর করে অনুরোধ করব, যে যেই অবস্থায় আছেন, বিশেষ করে যেই ভাইয়েরা এবার কাগজ জমা দিবেন, আপনার বাজেট যদি 500 টাকা হয়, 400 টাকা ট্যাক্স, তারপর একটা ফাইল পাঠাইতেও 50 টাকা 100 টাকা নিব, কমার্শিয়ালিস্ট ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে আল্লাহর রহমতে ওই দিনে যদি পারেন 50টা টাকা আপনি দান করেন। কথাটা বলতেছে এইটা, সেই হিসাবে সকলকেই বলবো যার কাগজ আছে তারা 100 করে দান করা উচিত, এই ভাইয়েরা যদি 50 করে করতে পারে। এই হলো আমার কবরস্থানের আপিল, যেখানে থাকবে সুন্দর একটা পরিবেশ, মুসলিম পরিবেশ। তারপরে কিছুদিন পর আসবে কোরবানি, যেখানে জানেন আমরা লুকায়া কোরবানি করি। যদি এই কবরস্থানের জায়গাটা হয়, তাহলে হয়তো কোরবানিরও একটা সুন্দর জায়গা হবে। এনিওয়ে, আমরা ফিরে যাই আমাদের ইমিগ্রেশনে। অনেকে প্রশ্ন করছেন, আমি রেগুলার অন্য জায়গায় কাজ করি, অন্য কাজ, রেস্টুরেন্টে কাজ করেন, মুরাতরের কাজ করেন, ফিনকান্তিয়ারে কাজ করেন, পিয়াসা ভিক্টোরিয়ার দোকানে কাজ করেন, রেগুলার। প্রথমে কাগজ ছিল এজাইলের, এখন নাই, বা যে কোনো কারণে কাগজ ছিল এখন নাই, তারা কি করবেন? ওই কাজে যেহেতু এখনো সার্কুলার আসে নাই, শুধুমাত্র ডোমেস্টিক এবং কৃষি, তাহলে বিষয়টা হলো কি, যেমন আমি আমার কথা বলি, আমি একটা রেস্টুরেন্টে কাজ করি সোমবারের থেকে শুক্রবার, বুঝা নিয়েন কথা, আমি একটা রেস্টুরেন্টে কাজ করি, আমি আমার কথা বলতে, শুক্রবার রেগুলার কন্ট্রাক্টে কাজ করি,
শনি রবিবার আমাকে যেই পয়সা দেয় 1800 1200 বা 1500 1400 যেই পয়সা দেয় আমার সাফিসিয়েন্ট হয় না আমার যেই খরচ। ফলে আমি কি করি, শনিবার রবিবার আমি ন্যারো একটা কাজ করি, এক বাসায় গিয়া কাজ করি, কারো খেতে গিয়া কাজ করি, কারো মূলা তুল্লা দিই, কারো এইটা তুল্লা দিই, ওইটা দিই, তুলতেই পারি। সুতরাং আমি যদি রেগুলার কাজ করে থাকি, তারপর যদি আমি ন্যারো কোনো কাজ করে থাকি, অবশ্যই আমার সেইটার অধিকার আমি চাইতে পারবো। তবে আমি যদি ওই ন্যারো কাজটা যে পরে করছি শনিবার আর রবিবার গিয়া, যেহেতু আমার রেগুলার কাজ ছিল, এখন যদি ওই লোক আমাকে কাজ কন্ট্রাক্ট করে, সে আর বর্তমান রানিং কাজ 40 ঘন্টার উপরে যাতে না ওঠে সহজভাবে। আমি মনে করি পিয়াসা ভিক্টোরিয়ায় আমি রেগুলার কাজ করতেছি 40 ঘন্টা সপ্তাহে। আমি এই মালিককে বললাম যে না, আপনি আমাকে মাত্র 20 ঘন্টা করে দেন সপ্তাহে, বা আরও কমান, 15 ঘন্টা করেন, কাম কমাই দেন। আমি আরেকজনের বাসায় আরেকজনের ক্ষেতে যে আমি কাজ করতাম, ওনার ওইখানে আমি কাজ করতে হইব, উনি এখন আমি আরও 15 ঘন্টা উনি করব। বিষয়টা মনে হয় বুঝাইতে পারছি। বিষয়টা এটা, আমি রেগুলার কাজ করি, এর অর্থাৎ এই না যে আমি আরেকটা কাজ করতে পারবো না, কারণ আমাকে রেগুলারে যে পয়সা দেয় সেই পয়সায় আমার সহজ কথা হলো, আমার কি বলে, ইনকাম হয় না দেখে আমি আরেকটা কাজ করছি। সুতরাং সেখান থেকে কাজ দিয়ে আমি নতুন কাগজ চাইতে পারি। এবার আসি, আমি অলরেডি কৃষি কাজ করতেছি, আবার বাসায়ও কাজ করতেছি, রেগুলার কন্ট্রাক্টে কাজ করতেছি, ডোমেস্টিক কাজও করতেছি, অনেক আবার কৃষি কাজও করতেছে। যখন কাজ করতে গেছি তখন আমার কাছে সৌজন্য ছিল আজাইলের, এখন সৌজন্য নাই। উনি কি করব, এটা একটা মজার বিষয় এটা। আচ্ছা, আবার বলতেছি, আইন আসে নাই, ব্যাখ্যা আসে নাই, তবে এটার ব্যাখ্যাটা কি আসবে সেটার একটা ধারণা দিচ্ছি। যেই লোকের সৌজন্য নাই কিন্তু রেগুলার কাজ করতেছে ডোমেস্টিক বা কৃষি, সেই লোকের তো আর কর কায়দা নাই যে কি বলে আমার উনি অবৈধ কাজ করছে না, বৈধ কাজই করছে। তবে এইখানে যে বিষয়টা সেটা হলো এইটা, ওই 400 € অবশ্যই পেমেন্ট দিবেন। মালিকরে বলতে বলবেন যে 400 € পেমেন্ট দিয়ে দিতে। 400 € পেমেন্ট দিয়ে দিলে যেই রানিং কাজটা ছিল সেই কাজটাই কন্টিনিউ হবে। এইভাবেই আসবে, আশা করি 99.99% ব্যাখ্যা আসবে এটা। যদি কোনো বিদেশি সৌজন্য না থাকা অবস্থায় রানিং কাজ করতেছে, ডোমেস্টিক অথবা কৃষি, ওই জায়গায় আইসা শুধু ওই 400 € পেমেন্ট হবে, বাকি তো তার রেগুলার। পরবর্তীতে সানাতরিয়াতে আইসা পড়বে, তার রেগুলারাইজেশনে আইসা পড়বে। এটা হলো আপনার এই সেক্টর। এবার আসি, অনেকে প্রশ্ন করছেন মালিকের রেট দিত কত লাগবে, এখনো পর্যন্ত আসে নাই, এখনো পর্যন্ত আসে নাই। তবে যদি রেট দিতর প্রশ্ন আসে, তাহলে ডোমেস্টিক কাজের জন্য 20,000 আসবে। যদি ওই প্রশ্ন আসে তাহলে এটা দিবে, ইনস করবে, তাহলে ডোমেস্টিকের জন্য আসবে 20,000 € থাকবে। অন্যান্য কাজের জন্য না, ইসের কাজের জন্য, এগ্রিকালচার কাজের জন্য কেউ বলতে পারবে না রেট দিত কত। এমনও ফার্ম আছে, মনে করেন রেট দিত জিরো, আনছে কি জিরো, মাইনাস, গত বছর 20 কথার কথা 20 মিলিয়ন বা 20 লক্ষ € লস হয়েছে, কিন্তু তার আন্ডারে 700 800 1000 লোক কাজ করে, তার ফার্ম চলতেছে, বড় বড় এগ্রিকালচার ফার্ম। তার যে ব্যবসা হইতে হইব, রেট দিতে হইতে হইব এরকম না। বিষয় ভলিউমটা দেখবে, তার ফাত্তুরার ভলিউমটা কত। একটা ফার্ম যদি মনে করে 20টা লোক কাজে নিবে, তাহলে দেখবে তার গত বছরের বা রানিং ভলিউমটা, ফাত্তুরার ভলিউম, ওই কোম্পানির জন্য কোনো রেট দিত বিষয় না, শুধুমাত্র বিলাঞ্চ এ ভলিউম দেলা ফাত্তুরা। সুতরাং ওইখানে কোনো রেট দিতের বিষয় হবে না, রেট দিতে হবে সিঙ্গেল। যদি হয় তাহলে ডোমেস্টিক কাজের জন্য 20,000 € থাকতে পারে। এবার আসে, কোন মালিক পারবে না, যেই কথাটা আসছে, বিষয়টা হলো কিছু কিছু মালিক কাগজের দরখাস্ত দিতে পারবে না। সেই মালিক কারা? সেই মালিক হলো যাদের বিপক্ষে মামলা হয়েছে। কি ধরনের মামলা? টেনশন মামলা হয়েছে, মনে করেন মারামারি, এই জাতীয় না, এই মামলার সাথে কোনো সম্পর্ক নেই, ব্যাংকের ঋণ দেয় না, এটা ওই মালিক ডিসকোয়ালিফাইড। যেই মালিক বিদেশিদেরকে কি বলে, এই খুব অল্প পয়সায় 2 টাকা 1 টাকা ঘন্টা দিয়া যারা ইসে কাজ করায়, এগ্রিকালচার কাজ করায়, ওই ধরনের কোনো মামলা যদি কোনো মালিকের বিপক্ষ হয়ে থাকে তাহলে তারা পাবে না। তারা মালিক কোয়ালিফিকেশন মালিক হিসাবে যেটা আর কি, তারা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। অথবা যেই মালিকরা বিদেশিদের নিয়ে ব্যবসা বাণিজ্য করে, মনে করেন ফাবরিজ্জামেন্দ্র ক্লান্দিস্তিনি কথাটা, অর্থাৎ হলো যেমন মনে করেন 20 জন লোক বাহিরের থেকে আনছে, 10 জন
এই জাতীয় মামলা যারা জড়িত ওনারা ডিসকোয়ালিফাইড পারবে না। ওয়ার্কার কে হইব না, ওয়ার্কারের নামে যে কোনো মামলা যদি থাকে, মারামারি হয়েছে, চুরি হয়েছে, এটা হয়েছে, সেটা সে পারবে না। তবে পরামর্শ, অবশ্যই ওয়ার্কারের কাছে যদি কোনো মামলা থাকে আপনারা কাগজ জমা দেন, পরবর্তীতে মামলায় বোঝা যাবে কোর্ট থেকে পানিশমেন্ট করে কি করে না। এই আর আমরা মালিকের কারণে যে হবে কাগজ দিবে না সেটার ব্যাপারে আজকে অলরেডি আমরা ফাইল রেডি করছি, এখনো পুট আপ করি নাই। বিল কাগজটা পাইলে আমরা বিলটা দিব। সেটা হইলে এটা যেহেতু আইনে বলবে যে মালিকের যদি মামলা থাকে, সেই মামলা যদি ফাভরিজামেন্তো কালান্দেস্তিনি বিদেশিদের এটা করছে, সে মালিক হিসাবে ডিসকোয়ালিফাইড। আমরা যে ফাইলটা রেডি করতেছি, ওকে, আপনার আইনকে আমি শ্রদ্ধা করি কথা বলতেছি। আমি ওয়ার্কার কি করে জানবো এই মালিক কি ডিসকোয়ালিফাইড, না মালিকের 3টা মামলা আছে না 7টা মামলা লটকে রয়েছে? আমার কাম হাতের কাম করার, আমি হাতের কাম করি, বাস শেষ। উনি আমার টাকা দেয়, আমি বেতন লই, বাস খোদা হাফেজ। আমি আমার সাথে ওয়ার্কার rapporto con lavoratore e datore di lavoro soltanto questo, io vado a campo di lavoro e lui mi paga, amen, che lo so che lui ha un denuncia penale o non penale, o condannato o un procedimento per favoreggiamento clandestino। আমরা অ্যাটেনশন, এই ফাইলটা আমরা রেডি করছি ধূমকেতুর থেকে। 2-1 দিনের ভিতরে যদি আপনার ডিক্রিটা হয়, গেজেট বাইর হয়ে যায়, সেটা থেকে আমরা ফাইনাল সার্চ আউট করে অলরেডি আমরা মামলা 2 দিন পরেই আমরা মামলা উঠাবো যে আপনার এই আইনের ব্যাখ্যা আপনি চেঞ্জ করেন, কারণ মালিক মামলায় মালিক কি বলে মালিক মামলায় জড়িত, সেই কারণে আমি সাফার করব, এটা হইতে পারে না। ওকে। আর বিদেশিদের যদি কোনো মামলা থাকে, পরামর্শ সবাই কাগজ জমা দেন, পরবর্তীতে দেখা যাবে যেই মামলা আপনার বিপক্ষে আছে সেটা কোর্ট আপনাকে কনভিক্ট করে না আপনাকে কনভিক্ট করে না, সেটা দেখার ব্যাপার, সেটা আইনের অনেক ব্যাখ্যা আছে। এবার আসি, অনেকে বলছে কত ঘন্টা কাজের কন্ট্রাক্ট দেখাইতে হবে। এখানে একটা আপেক্ষিক প্রশ্নটা, কত ঘন্টা কাজের কন্ট্রাক্ট দেখাইতে হবে। সাধারণত ডোমেস্টিক কাজে 25 ঘন্টা সপ্তাহে, নর্মাল যে কোনো কাজে 15-20 ঘন্টা দেখাইতে হওয়া উচিত সাধারণত, কিন্তু না দেখাইলে হবে ঘন্টা। বিষয় আপনি বেতন কত পাবেন, ঘন্টার সাথে সম্পর্ক না, আপনার ন্যূনতম বেতনটা কত। ন্যূনতম বেতন আপনার প্রায় 500 আসতে হবে। এবার ডোমেস্টিকে হোক আর নর্মাল কাজে হোক। এখন নর্মাল কাজে যদি আমাকে ঘন্টায় 25 টাকা দেয়, তাহলে আমার 20 ঘন্টায় 25 টাকা হলে 20 ঘন্টায়, মাসে 20 ঘন্টায় যদি কাজ করি, ডেলি 1 ঘন্টা কাজ করলে আমার এটা কাভার হয়ে যাবে। সুতরাং ঘন্টা বিষয় না, বিষয় হলো রেত্রিবুসিরাপের অরারিও, প্রত্যেক ঘন্টায় কত দেওয়া হবে সেটার সাথে সম্পর্ক। বেতন অবশ্যই 500-র ভিতর থাকতে হবে, ন্যূনতম 500 আসবে। আরেকটা প্রশ্ন আছে, একটা মালিক কয়টা দিতে পারবে? সুন্দর প্রশ্ন। আমার মতন মালিক যদি হয় তো আল্লাহ চাতে একটা দিতে পারবো না, কয়ে লাভ নেই। অর্থাৎ যার রেট দিত নাই তার দ্বারা সম্ভব না। এবার যেই মালিকের ভালো রেট দিত আছে এবং মালিক প্রকৃত পক্ষেই মালিক, যদি তার 40,000 20,000 মানে রেট দিতর প্রশ্ন আসে, এখনো আসে নাই, যদি প্রশ্ন আসে তাহলে প্রতি 20,000-এ গিয়ে একজন ওয়ার্কার। কিন্তু অ্যাটেনশন, যদি কোনো কারণে মালিক পক্ষের কন্ট্রাক্ট কোনো বাধান্তের জন্য হয়, অর্থাৎ ইনভ্যালিডিটি কোনো লোকের সাপোর্টের জন্য হয়, যে বাসায় একজন লোক ইনভ্যালিড, মুভ করতে পারে না, ওই কারণে লোক নেওয়া হবে, ওই জায়গায় রেট দিত কোনো বিষয় হবে না। আবার বলতেছি, এটা এখনো আইন হয় নাই, যদি হয় এইভাবে আসবে, মোটামুটি 95% ধরতে পারেন ব্যাখ্যাটা এইভাবে আসবে। যদিও আমি আবার বলতেছি, আমি ওই কথাগুলো বলতেছি যেই কথাগুলো, অর্থাৎ একটা শিশু সন্তান হবে, সেই শিশু সন্তান কোন স্কুলে পড়বে, তারপরে উনি কোন ক্লাসের রুমে ঢুকবে, এরকম কথা কিন্তু কিছুই নাই। কি হইতে পারে তার একটা ধারণা দেওয়া হচ্ছে। মালিক একজন একটাই পারবে, বিরাট পয়সাওয়ালা মালিক যদি হয় তো সে 5 জনও নিতে পারে, কিন্তু সেটা ওই লেভেলের মালিক, ভিলাবাড়ি, তার কি বলে বাগান বাড়ি 2টা 3টা বুঝাইতে পারছি, তার জন্য কোনো বিষয় না। নর্মাল মালিক 20,000 হইতে হবে মোটামুটি। আর ওই মালিকদের লাগবে না, কি বলে রেট দিতে লাগবে না, যদি কন্ট্রাক্টটা হয় একজন ইনভ্যালিডিটি লোককে দেখার জন্য। কারণ ভ্যালিডিটি লোক, কথাটা ইনভ্যালিডিটি উচিত না, আমার শব্দটা উড্র করলাম, ডিজেবল যারা আর কি, ডিজেবল শারীরিকভাবে যারা অসুস্থ, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি যারা ডিজেবল ভাই বোন আছেন, আমার শব্দটা আসলেই খুব খারাপ হয়েছে, কয়েকবার কথাটা উচ্চারণ করছি, ডিজেবল যারা আমরা, তাদের কথা বলতেছি। তাদের জন্য 3 জন পর্যন্ত নেওয়া যায়, ইটালির আইনগত ব্যাখ্যাটা
8 ঘন্টা কাজ 24 ঘন্টা তাকে দেখতে হয়, সেখানে কোনো রেদ্দিত আসার কথা না। জানি না এই নতুন আইনে কি আসবে, কিন্তু আমি ইন জেনারেল আইনটার একটা মানে ওয়ার্কারের একটা আইনের ব্যাখ্যাটা দিলাম, যে সাধারণত ব্যাখ্যাটা এইভাবে আসবে। এবার আসি, অনেকে প্রশ্ন করছে কাগজ জমা দেওয়ার জন্য শ্রমিকের কি থাকবে, ঠিকানা হইলেই হবে নাকি কি বলে এটাকে এই আলোচ্য কিছু লাগবে। এটা একটা সুন্দর বিষয়। আমি এই বিষয়টা যাওয়ার আগে আমি পুনরায় আবার একটু অনুরোধ করব, কারণ আমরা এখনই শেষ হবে কিছুক্ষণের ভিতরে, এরপর আছে সুসিদিরিয়া এজাইল আর হলো পাসপোর্ট আটকে গেছে বা নাই এই জাতীয় বিষয়টা। তার আগে আমি আবার হাত জোর করে সকল ভিউয়ার্সের কাছে অনুরোধ করব, আমরা যদি 20, 50 ইউরো 100 ইউরো করে দেই, যার যেইভাবে সামর্থ্য আছে যদি দেই, আমরা যদি 1 লাখ লোক আগায় আসি, তাহলে 50,000 লোকের জন্য ইনশাল্লাহ একটা কবরস্থান হয়। সুতরাং কি দিতে হবে, মাত্র 50 টাকা 100 টাকা, 50টা 100 টাকা। আর যাদের খুব ভালো ক্যাপাসিটি আছে তারা 2,000 3,000 যে যেভাবে পারে, যারা সদস্য হচ্ছে ইসের ফাউন্ডার মেম্বার, তাদের তো অন্য বিষয়। তা আমি অনুরোধ করব আমার প্রত্যেকটা ভাই বোনের কাছে অনুরোধ করব, যে আমরা যে যখন পারি আইসা 50 টাকা দেওয়া গেলেন, বা ইবান নাম্বার দেওয়া আছে, পোস্টাল নাম্বার দেওয়া আছে, বা যারা সংগঠন তারা একটা করতে পারেন, আমাদের থেকে কিছু বই নিয়ে যাইতে পারেন, আপনার সংগঠনের থেকে মিটিংয়ের সময় এলাকায় গিয়া 20 টাকা 50 টাকা উঠায় নিয়ে আপনি একটা ফান্ড করলেন। আমরা যদি আবার বলি, যদি 6 মাসের ভিতরে 1 লাখ লোক আমরা 50 টাকা 100 টাকা করে দিয়ে দিই, আমি আশা করি আগামী এই কোরবানি না, আগামী কোরবানি আমরা সেখানে করবো, এবং কাম্পো আমাদের লিবেরো। অর্থাৎ আমি যে জায়গাটার ভিতরে আছি, আমাদের টোটাল টেকনিক্যাল কাজ শেষ, ব্রোকারেসির কাজ শেষ, সমস্ত কিছু মোটামুটি হয়েছে। এখন শুধুমাত্র আমরা একটা বড় একটা অঙ্ক পেমেন্ট দিতে হবে, একটা পার্ট মালিকরে, মালিক বলছে তোমরা কাজ শুরু করে দাও। কিন্তু যেহেতু 7 মিলিয়ন ইউরো দিয়ে একটা জায়গা খরিদ করতে হইব, তো বেটার তো মিনিমাম 2 মিলিয়ন দিলে করবো, কাজ শুরু করো। আমরা যেই পয়সা দিচ্ছি সেটা সামান্য পয়সা। সুতরাং আমি হাত জোর করে অনুরোধ করবো, আসেন আমরা এই 1-2 মাসের ভিতরে যে যা পারি 150 দিয়া আমরা একটা ডাউন পেমেন্ট দিই, বড় ধরনের একটা পেমেন্ট দিই, 2-2.5 মিলিয়ন টাকা দিয়ে দিলে আমরা কাজ শুরু করে দেব, তারপরে বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা ফিরত আসি আমাদের আলোচনায়, সেটা হলো এটা শ্রমিকের কি দিতে হবে, আলোচ্য না এটা আমি আর বলছি, এখনো পর্যন্ত আইনের ব্যাখ্যা আসে নাই। তবে আমরা যেটা চাপ দেবো সেটা হলো শুধুমাত্র একটা অ্যাড্রেস। এখন যদি একজন শ্রমিকের কাছে আবার আলোচ্য চায়, এই আলোচ্যের পিছে দৌড়াউড়ে আলোচ্য আবার আর বললাম না কি হইব, এটারে কোন বাজারে নিয়ে ঠেকাইব, এমনি পাবলিক সৌজন্য রিনিউ করতে পারে না, আবার নতুন এই আলোচ্য পাইব কই ব্যাপারটা। সুতরাং আমরা চরম চাপ সৃষ্টি করব 2 তারিখ কি বলে সরি এই 19 তারিখের পর, যাতে এই সব ইয়ের ভিতরে মায়ের পেচের ভিতরে আবার বিদেশিরা না ফালাই দেয়। আপনারা আমাদের সাথে একটু থাকেন, আমরা চেষ্টা করতেছি একটার পর একটা এগুলোগুলোকে অ্যাটাক করার জন্য। আমরা শুধুমাত্র তাদেরকে বলবো শুধু একটা অ্যাড্রেস চাইতে পারে ডোমিসাইল, বাস শেষ। এবার আসি অনেকে এটার বাহিরে একটা প্রশ্ন, অনেকে প্রশ্ন করছেন ভাই 6 মাসের সৌজন্য পাই সেটা নিয়ে দেশে যেতে পারবেন কিনা। 6 মাসের যদি অ্যাজাইলের সৌজন্য হয়, না এটা দেশে যাইতে পারবেন না। যদি কোনোদিন যান আসতে পারবেন না, যদি কোনোদিন আসেন এটা আইনের ভিতরে হবে না, হয়তো কেউ বুঝে নাই দেখে নাই, এটা আইনগত উত্তর না। আবার আসেন সুসিদিরিয়া সৌজন্যতে আপনি দেশে যেতে পারবেন কিনা, না এটারও আইনগত উত্তর না। তবে আবার অনেকেই গেছে, অনেকে আসছে, আবার অনেকে যারা আসছে তাদেরটা সিজ করে রেখে দিছে। সুতরাং পরামর্শ, সুইসিদারিয়া যে যাদের সৌজন্য আছে তারা যে কোনো সময় একটা কাজের কন্ট্রাক্ট দিয়ে কনভার্ট করতে পারবেন। আপনার আইনজীবীর সাথে পরামর্শ করেন, আর যদি রুমের আশেপাশে থাকেন আমাদের অফিসে আছেন, আমরা কনভার্টের বিষয়টা আপনাদেরকে বলবো। আবার অনেকে প্রশ্ন করছেন এই আইনের ভিতরে ভাই আমরা কোনো কাজ করি কিনা। অ্যাটেনশন, আমি সবসময় আমাদের কথাই বলি, আমরা শুরু কখনো করি না। অর্থাৎ ওই মালিককে এটা আমাদের দেখার বিষয় না। আপনারা কাগজ যেমনি পারেন জমা দেন, আমাদের কাজ কখন আপনি কাগজ জমা দিচ্ছেন 2 মাস 3 মাস পর আল্লাহ না করুক কাগজ আটকাই দিছে এই গ্যাঞ্জাম সেই গ্যাঞ্জাম, তখন আমাদের কাজ ওই গ্যাঞ্জামের লগে মোকাবেলা করা, ডিপার্টমেন্টের সাথে মোকাবেলা করা, তুই দিই তিন নাকে মিছিল করো, মিটিং করো, গ্যাঞ্জাম করো, আমাদের কাজটা ওইটা। আমাদের কাজটা কোনো মালিক খুঁজে বাইর করে আপনি কাগজ জমা দেওয়া না। আপনার কাছে যদি মালিক থাকে, আপনি যদি সব কিছু থাকে, ফাইল প্রসেসিংয়ের জন্য আমাদের অফিসে আসতে পারেন, আমরা সেটা প্রসেসিং করে দিতে পারি কিভাবে হয়। এবার আসি একটা বিষয়, গতকালকে আমি এটা দিতে পারি নাই, ফিরেন্স প্রবাসী পেজ সানাউর আহমেদ, তারা অনেক কাজ ফ্রি করে দেয় ফিরেন্সের ভিতরে। তাদের একটা পেজ আছে ফিরেন্স প্রবাসী পেজ, তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করেন। সানাউর আহমেদ আছে এবং আরও অনেক আছে, আমি সরি নামগুলা করতে পারতেছি না। তাদের সাথে আপনি যোগাযোগ করেন, স্পিড থেকে শুরু করে তারা ফ্রি সার্ভিস দেয় ফিরেন্সের ভিতরে, ধন্যবাদ তাদেরকে। আর কাফ ভাইদের কাছে আমি অনুরোধ করবো, এইবারকার এই নতুন আইনে যেই কাগজগুলো জমা হবে
সুন্দরভাবে চেষ্টা করবেন দেখা করার জন্য, যাতে কোনো প্রকার ভুল ভ্রান্তি না হয়। আরেকটা বিষয় হলো, এক ভাই আমার কাছে একটা পোস্ট করছেন, একজনে বলছে হ্যাঁ ডোমেস্টিক কাজ আছে, খরচ কত? ডোমেস্টিক কাজের খরচ সে 10,000 ইউরো চাইছে। শুনলেন ব্যাপারগুলো? ডোমেস্টিক কাজ আছে, সে 10,000 ইউরো দিলে ইনবক্সে করছে, সেটা আবার আমার কাছে দেখছি, আমি ফেসবুকে পাঠছে। আমি অনুরোধ করব সব ভাই বোনদের কাছে, প্লিজ, বোন সরি মাফ করেন, বোন এখানে আসেই নেই, সব ভাইদের কাছে প্লিজ এই সমস্ত বিষয় আপনারা কি বলে বাজার সৃষ্টি করেন না। এমনি একটা মানুষ আছে দৌড়ের ভিতরে, কি কয়, কাজ নাই, কোভিড, এইটা সেইটা। যদি আপনি কোনো ইটালিয়ান চিনেন বা আপনি যদি কোনো মালিককে চিনেন, যদি পারেন একটু সহযোগিতা একজনকে করলেন, সেটা এক ব্যাপার। এই যে এইভাবে পয়সা চাওয়া, 10,000 দেন, 20,000 দেন, ভুল। বাহিরের থেকে যারা আসবেন, ইটালির বাহির থেকে প্লিজ কারোর সাথে আলোচনা না করে আসবেন না, একান্ত আপনার বন্ধু বান্ধব। আমি স্যার শামীম সাহেবের একটা পোস্ট দেখলাম, সুন্দর পোস্ট লেখছে জালালাবাদের, যে আপনার একান্ত আত্মীয় স্বজন যদি থাকে তার সাথে ই করেন। তারপর আইনে, কিন্তু আইনের কথাটা হলে আপনি আসতে পারেন না, আইনের কথা বলতেছে, আপনি আসতে পারেন না। তারপর যদি আপনার আসতে মনে চায়, তাহলে আপনি আলোচনা করবেন আপনার একান্ত রিলেটিভের সাথে, কি আইনটা এখানে চলতেছে। এবার আসি, 5 বছরের এজাইল কাগজ যারা পাইছেন, তারা যেহেতু দেশে যাইতে পারতেছে না, তারা কি করবেন? ইচ্ছা করলে এই আইনের ভিতরে আপনি এন্ট্রি হয়ে আপনি নর্মালি তো চলে যেতে পারেন, যে আমি এজাইলে যাব না, আর আমি এখানে যাব, ওইভাবে একটা ঘোষণা দিয়া। ঘোষণাটা কি? কথাটা হইলো, যায় কাজ করছে কন্ট্রাক্ট ছাড়া, তার জন্য সানাতরিয়া। এখানে কাগজ আছে না না আছে সেটার সাথে সম্পর্ক না। এই আইনের ভিতরে এইটাও আছে, নন solo questo regolarizzazione per immigrati anche per italiani. Se italiani hanno lavorato nero sotto un datore di lavoro, il datore di lavoro può sanare la situazione. সুতরাং আইনটা শুধুমাত্র সৌজন্যের জন্য তা না, আইনটা হলো কাজ নেওয়া হয়েছে সেইটাকে রেগুলারাইজ করা। এবার আসি, অনেকে বলছে ভাই পাসপোর্ট তো নাই, কি হবে? ভাই এই পাসপোর্টের ব্যাপারে প্রথম একেবারে মুখটা কি কয়, মন শান্তি মতো একটা দম লন, কোনো অসুবিধা নেই। আপনার কাছে পাসপোর্ট নাই, কিচ্ছু আসে যায় না কাগজ জমা দেওয়ার জন্য। আপনার পুরানা পাসপোর্টের টেলিফোন নাম্বারটা মনে আসেনি, আপনি সেই নাম্বারটা বসায়া আপনি ফাইল পাঠাই দিবেন, কারণ অনলাইনের ভিতরে পাঠাইবেন। প্রশ্ন, যদি পাসপোর্টের একটা ভ্যালিডিটি চায়, যদি পাসপোর্টের একটা ভ্যালিডিটি চায়, সেই ভ্যালিডিটিটা যদি আপনার যখন ফাইলটা পাঠান, সেটাতে যদি পিছনের ডেট হয়, তাহলে অবশ্যই নিব না, সামনে একটা ডেটটা দিবেন। পরবর্তীতে এমবিসি থেকে আপনি নতুন পাসপোর্ট নিয়ে যাবেন, ওই পাসপোর্ট তো আপনারই। সুতরাং এমবিসি পরে আপনাকে যে পাসপোর্টটা দিবে, সেটার ভিতরে প্রমাণ হবে ওই লোকটাই আপনি, বিষয়টা এটা। অর্থাৎ আপনি যেই নাম ঠিকানায়, বিষয়টা হলো এরকম, আমি নূর আলম সিদ্দিকী, যে ওয়ার্কার নূর আলম সিদ্দিকী বাচ্চু, ডেট অফ বার্থ এত, এইটা কিভাবে ডকুমেন্টস, পাসপোর্ট নাম্বার কত, এত ইস্যু কত, এত দিয়ে দিলাম, আমি আমার একটা ডিটেলস দিয়ে দিলাম। মনে করি ওই ডিটেলসটা ওই সময় আমার হাতে নেই, এমনি ফটোকপি বা আমি ইনভেন্ট করে দিয়ে দিছি। আমি যখন কাগজ আনতে যাব, তখন আমি যে নূর আলম সিদ্দিকী, আমি যে ওই ব্যক্তিটা যে পাঠাইছে, নাম, ডেট অফ বার্থ, এটা আমার প্রমাণ করতে হইব। তো এটা প্রমাণ করার জন্য আমার দূতাবাস নূর আলম সিদ্দিকী নামে আমাকে একটা পাসপোর্ট দিবে, 3 মাস পর, 4 মাস পর, সেই পাসপোর্ট নিয়ে যাবো, যে ফাইল পাঠাচ্ছে সেই আমি। এবার আসি, ইটালিতে যারা আমরা অলরেডি 2-3টা নামের পেস লাগছে, আমার কাছে সৌজন্য আছে এক নামে, বাংলাদেশ থেকে আমার আবার কি বলে এটাকে ডিজিটাল পাসপোর্ট আছে আরেক নামে। পরামর্শ, অবশ্যই বাংলাদেশের যে ডিজিটাল পাসপোর্ট আছে, সেই ডিজিটাল পাসপোর্টের উপরে আপনি এবার কাগজ জমা দিবেন। কাগজ জমা দেওয়ার পর রিসিট নিয়ে আপনি আইনজীবীর কাছে যাবেন, অথবা আমাদের অফিসে সার্ভিস আমরা দেব, যে আপনার অন্য কোনো নাম আছে কিনা, কোনো এজাইলে আরেক ঠিকানা আছে কিনা, মাইনর কেস হয়েছে কিনা, সেখানে আরেক ডেট অফ বার্থ আছে কিনা, সমস্ত পেপারস নিয়ে আসেন। টোটাল ফাইল আমরা এক করার জন্য নোটিশ করে ফাইলটা একসাথে করে দেব। কারণ আপনি যদি বাংলাদেশের ডিজিটাল পাসপোর্টের সাথে যদি আপনি না রাখেন, কি বলে এই ডিটেলস সঠিক না দেন, পরবর্তীতে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু আপনাকে পাসপোর্টও দিত না। ইটালি গভর্নমেন্ট আপনার সৌজন্য চেঞ্জ করে দিব, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু পাসপোর্ট দিবে না। ফলে পাসপোর্টকে স্ট্যান্ডার্ড রাইখা, বাংলাদেশের ডিজিটাল পাসপোর্টকে স্ট্যান্ডার্ড রাইখা আপনি ফাইল প্রসেসিং করেন। সেটার সাথে যদি ইটালির কোনো আপনার ডিসগাইড থাকে, গরমিল থাকে, সে ননে কবে disguido che non c'è dati non è giusto, non c'è un problema. Dovete presentare la richiesta con vera nome del passaporto. Dopo, quando avete presentato la richiesta della sanatoria, cioè del vostro datore di lavoro che è presentato,
vai all'avvocato oppure diverse associazioni oppure per mandare una nota alla questura per rettifica dei dati. Facile. সুতরাং পরামর্শ পাসপোর্ট। এবার আসি যিনি রোহিঙ্গা। এখন আমি তো রোহিঙ্গা, আমি বাংলাদেশে ছিলাম, আমি রোহিঙ্গা হিসাবে এখন আছি। এই মুহূর্তে আমি কি করব? পরামর্শ, আমি যদি রোহিঙ্গা হই, কোনো কারণে যদি আবার বাংলাদেশে আমি নাগরিকত্ব নিতে পারি, মনে করি আমি রোহিঙ্গা হিসাবে এজাইল পাইছি, আমি রোহিঙ্গা, কিন্তু আবার বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমি একটা পাসপোর্ট চাইছি, তারা আমার একটা বাংলাদেশি পাসপোর্টও দিছে, তাহলে অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট নিয়েই আমার এই আইনে আসা উচিত। আসার পর সেম প্রসেস, পূর্বে আমি রোহিঙ্গা ছিলাম, আমার ডেট অফ বার্থ এটা, পরবর্তীতে বাংলাদেশ গভর্নমেন্টের থেকে আমি নাগরিকত্ব পাইছি, সুতরাং আমার বাংলাদেশি হিসাবে শনাক্ত করা হোক। সহজ প্রসেসিং। আর কোনো প্রশ্ন আছে কি না জানি না, না মোটামুটি এটা। আর যারা লেখছেন, আমি বারবার বলতেছি, আসলে আমি তো মোবাইলটা সামনে দিয়া একা একা কাজ করতেছি, আমি বলতে পারবো না যে আসলে কে কি লেখছেন। তবে আমার মনে হয় এই ধরনের প্রশ্ন, তারপরে এই প্রশ্নের বাহিরে যদি কোনো প্রশ্ন আপনাদের এখানে থাকে, আমি চেষ্টা করব আগামীকালকে এই ফেসবুকেই আপনার একটা স্ট্যাটাস দেব, অথবা যারা প্রশ্নগুলো করছেন সেটার উত্তর দেওয়ার জন্য। তো মোটামুটি এর বাহিরে অন্য কোনো প্রশ্ন মনে হয় না, নাই এই প্রসঙ্গ। আমার জন্য দোয়া করবেন, সকলের কাছে দোয়া চাচ্ছি, সকলের প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।